বর্ষার রাত্রে শীতল আবহাওয়ায় আমরা বেশিরভাগ মানুষ যখন ঘুমে বিভোর থাকি, তখন অনেকেই ভারী বর্ষণের রাত্রেও বের হয় জীবিকা অর্জনের জন্য। ঠিক এমনই একদল লোক হচ্ছে বাংলাদেশের জেলে সমাজ। তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের খাদ্যে জোটে পদ্মার ছোট বড় বিভিন্ন ধরনের মাছ। যাদের বিরামহীন পরিশ্রমে আমাদের পাতে মাছ জোটে, তাদের খবর কি আমরা রাখি? আমরা না রাখলেও রেখেছেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায় তার একটি উপন্যাসে। তুলে ধরেছেন তাদের অসহায় ক্ষুধা দারিদ্র্যের সাথে লড়াই করা জীবনধারা তার একটি লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাস। আজকে কথা বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাস নিয়ে। বর্ষার মাঝামাঝি সময় পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলছে। নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরে বেড়াচ্ছে জেলে নৌকার আলোগুলি। শেষ রাত্রে ভাঙা মেঘে আকাশে ক্ষীণ চাঁদটি উঠে। জেলে নৌকার আলোগুলি তখনও নেভে না। লুণ্ঠনের আলোয় মাছের আঁশগুলি চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। ঠিক এমনই কঠিন সুন্দর বর্ণনা নিয়ে শুরু হয়েছিল পদ্মা নদীর মাঝি। উপন্যাসের শুরুতে সুন্দর বর্ণনার সাথে লেখক আমাদেরকে তিনটি চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেয়। একটি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র কুবের এবং সাথে দুজন সহযোগী গণেশ এবং ধনঞ্জয়। যে নৌকায় তারা মাছ চাষ করে এবং যে জালের মাধ্যমে তারা মাছ চাষ করে, সেই মাছ এবং নৌকাটি হচ্ছে ধনঞ্জয়। তাই দিন শেষে যতগুলি মাছ তারা ধরে তার অর্ধেক চলে যায় ধনঞ্জয়ের কাছে এবং বাকি অর্ধেক গণেশ এবং কুবের ভাগ করে নেয়। একদিন কুবের খুব অসুস্থ ছিল। সে যখন কাজে যাচ্ছিল, তার স্ত্রী মালা তাকে বাধা দেয়। কিন্তু সে দিন মজুর, দিন এনে দিন খায়। এমন সময় সে যদি বাসায় বসে থাকে তাহলে কি চলবে? অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে বের হতে হবে এবং সে বের হয়। মাছ ধরা শেষে সকালে ভোরে যখন তারা মাছ বিক্রি করে বাসায় ফিরছিল, তখন কুবের জানতে পারে তার ছেলে সন্তান হয়েছে। সন্তান হওয়ায় যে কোনো বাবাই খুশি হবে, কিন্তু কুবের চিন্তিত হয়, কারণ সে জানে তাকে আরো একটি মুখে অন্ন দিতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে, ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। এরপরে আমরা দেখব কিছুদিন পরে যখন গ্রামে রথের মেলা বসে, তখন কুবেরের সহযোগী গণেশ কুবেরের কাছে আসে। সে আবেদন করে মেলায় যাওয়ার জন্য, কিন্তু কুবের মেলায় যেতে অনীহা প্রকাশ করে। এর কারণ হচ্ছে কুবেরদের চাল ফুটো হয়ে পানি পড়ছিল, তার খড় ব্যবস্থা করতে হবে, কিন্তু তার যে ইনকাম, সেই ইনকামে সে খড় কিভাবে ব্যবস্থা করবে তা নিয়ে চিন্তা করছিল। এবং এমন সময় সে গণেশকে জিজ্ঞেস করে যে কারো কাছ থেকে খড় ধার নেওয়া যাবে কিনা, অথবা খড় কেনার টাকা নেওয়া যাবে কিনা। কারো কথা মাথায় না আসলেও একজনের কথা মাথায় আসে, যিনি এই উপন্যাসের খুবই গুরুত্বপূর্ণ একজন চরিত্র। নাম হচ্ছে হোসেন মিয়া। হোসেন মিয়ার ব্যাপারে যদি একটু ছোট করে বলি, হোসেন মিয়া নোয়াখালীর অধিবাসী, কিন্তু তিনি কেতুপুর গ্রামে, অর্থাৎ কুবেররা যে গ্রামে থাকে বা বিভিন্ন জেলে পল্লী যে গ্রামে থাকে, সেই গ্রামের নাম হচ্ছে কেতুপুর। হোসেন মিয়া নোয়াখালী থেকে কেতুপুরে এসেছেন, বেশ 2-1 বছর হয়েছে। তিনি যখন গ্রামে আসে তখন তার কাছে কিছুই ছিল না। খালি হাতে গ্রামে আসলেও 2-1 বছরে তিনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন এবং এই টাকা পয়সার মালিক হওয়ার পরে তিনি বিভিন্ন লোককে সাহায্য করেন। কিন্তু কিভাবে তিনি টাকা পয়সার মালিক হয়েছেন কেউ জানেন। কুবের এবং গণেশ ঠিক করলো তারা হোসেন মিয়ার কাছে অনুরোধ করবে তাদেরকে সাহায্য করার জন্য, এবং তারা হোসেন মিয়ার কাছে যায়। তারা যখন নদীর পাড়ে যায় তখন হোসেন মিয়ার সাথে তাদের দেখা হয় এবং তারা অনুরোধ করে তাদের সাহায্য করার জন্য। হোসেন মিয়া রাজিও হন। ঠিক ওই সময় একটা দূর থেকে আওয়াজ আসছিল। আওয়াজটা ছিল রাসু নামের এক লোকের। বলতে ভুলে গিয়েছি, হোসেন মিয়া একটা দ্বীপও ক্রয় করেছেন। দ্বীপটার নাম হচ্ছে ময়নাদ্বীপ। রাসু এবং তার ফ্যামিলি ময়নাদ্বীপে গিয়েছিল, কিন্তু ময়নাদ্বীপ বসবাসের অযোগ্য, সেখানে কোনোভাবে বাস করা যাবে না। কিন্তু রাসুকে ফুসলে এবং বিভিন্ন কথার মাধ্যমে হোসেন মিয়া ময়নাদ্বীপে নিয়ে যান, সেই দ্বীপটাকে বসবাসের যোগ্য করে তুলতে। সেখানে ম্যালেরিয়ায় রাসুর সবাই মারা যায়, শুধু রাসু কোনোভাবে ফিরে আসে ওখান থেকে, এবং এসেই হোসেন মিয়ার নামে তার মামার বাসায় বিচার বসে। কিন্তু যেহেতু হোসেন মিয়া প্রভাবশালী, তিনি সেখান থেকে বের হয়ে যান। তারপরে আমরা দেখব কিছুদিন পরে গ্রামে ঝড় হয়, যেই ঝড়ে গ্রামের সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। কারো বাড়ি পড়ে যায়,
এমনই এক লোকের বাড়ি পড়ে গিয়ে সবাই মারা যায়, তার নাম হচ্ছে আমিনউদ্দিন। এদিকে আবার কুবেরের বাসার ছাদ পড়ে গিয়ে তার মেয়ে গোপীর পা ভেঙে যায়, এবং গোপীর পা ভেঙে যাওয়ায় তার বাসায় সবাই চিন্তিত হয়ে যায়। গোপীর বিয়ে করানোর জন্য যখন তারা প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই গোপীর পা ভেঙে যায় এবং তারা সবাই চিন্তিত হয়ে যায়। কিন্তু হোসেন মিয়ার সাহায্যে গোপীর চিকিৎসা হয়, এবং যখন গোপীর পা ভেঙে যায় তখন তার বিয়ে রাসুর সাথে হবে বলে কুবের কথা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন গোপীর পা ভালো হয়ে যায়, তখন রাসুর সাথে বিয়ে না দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেয়া হয়, যার কারণে রাসু খেপে যায়। এরই মধ্যে কুবের ধনজয়ের নৌকায় যাওয়া ছেড়ে দিয়েছে। সে এখন হোসেন মিয়ার হয়ে কাজ করে। বিভিন্ন মালপত্র আনা নেওয়া করতে হয় কুবেরের। সে একদিন জানতে পারে হোসেন মিয়া আফিমের ব্যবসা করে, এবং এটা জেনে সে খুবই চিন্তিত হয়। এদিকে রাসু বলে দিয়েছিল সে বদলা নিবে, কারণ তার মেয়ে গোপীকে তিনি বিয়ে দিবেন বলেও বিয়ে দেননি। এ কারণে রাসু বলেছিল সে তার কোনো একটা ক্ষতি করবে। সে তার মামার বাসার লুকানো ধন সম্পদ বের করে কুবেরের বাসায় রাখে এবং পুলিশকে জানিয়ে দেয়। এমত অবস্থায় কুবের যখন ধরা খেয়ে যায়, তখন তার আর কোনো কিছুই করার থাকে না। এমন সব কাণ্ড হওয়ার পরে কুবের হোসেন মিয়ার শরণাপন্ন হয়, খুলে বলে তার সব অসহায়ত্বের কথা। সেটা শুনে হোসেন মিয়া কুবেরকে পরামর্শ দেন ময়নাদ্বীপে যাওয়ার জন্য। তিনি আসলে তার স্বার্থের কথাই ভাবছিলেন। এদিকে কুবের কোনোভাবে হোসেন মিয়াকে মানা করতে পারেন, কারণ সে যদি মানা করেও দেয় তাহলে হোসেন মিয়া চালাকি করে আবার তাকে জেলে পাঠিয়ে দিবে। এ কারণে সে ময়নাদ্বীপে চলে যায়। তার কেতুপুরের সব জীবন শেষ হয়ে যায়। আর এভাবেই লেখক মানিক বন্দ্যোপাধ্যায় একজন অসহায় জেলের কথা তুলে ধরেছেন তার লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসে। এই উপন্যাসের লেখাগুলো ছিল আঞ্চলিক, যেটা এই উপন্যাস পড়তে আপনার আগ্রহ কয়েক গুণে বাড়িয়ে দিবে। দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকাই যাদের জীবন, তাদের জীবন আসলে কতটা করুণ তার বাস্তব চিত্র তুলে ধরেছেন লেখক তার এই উপন্যাসে। এমন বাস্তবধর্মী উপন্যাস আপনি খুব কমে পড়তে পারবেন। এই উপন্যাসটা আমি খুবই ছোট করে উপস্থাপন করেছি, তবে এই ডিটেইল গুলা যদি আপনি পড়ে দেখেন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে বলে আমি মনে করি। আশা করি এই উপন্যাসের রিভিউটা আপনার কাছে ভালো লেগেছে। আমি নেক্সট অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে আসবো। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।